কে জানে এই যুদ্ধ প্লেনের গন্তব্য গোপালগঞ্জ ছিল কিনা। গোপালগঞ্জের সমাধির উপরেও তো এটা করতে পারত। আমরা দেখছিলাম গোপালগঞ্জকে ঘিরে ফেলেছে। গোপালগঞ্জে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছিলাম খুব কথা হচ্ছিল যে শুধু যুদ্ধ প্লেনটা পাঠানো বাকি, বিমান বাহিনীর যুদ্ধ প্লেন গোপালগঞ্জে পাঠানো বাকি আছে, আর সবই গেছে। এবং গোপালগঞ্জে তারা নিশ্চিহ্ন করে দেবে, গুড়িয়ে দেবে। তো বুলডোজার যে নিতে পারবে না সেটা তো প্রমাণিত হয়ে গেছে। নদী পথে বলেন, সড়ক পথে বলেন, সবকিছুতে তারা ব্যর্থ। তো বাকি আছে বিমান বাহিনীর যুদ্ধ প্লেন। সেটা নিয়ে কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যে এখন যুদ্ধ প্লেনটা শুধু পাঠানো বাকি। এই যুদ্ধ প্লেনটা মানে যেভাবে যে প্রক্রিয়া উঠছিল, যে প্রক্রিয়ায় সে নেমে গেছে, সবকিছু মিলে যে সমস্ত প্রশ্নের জন্ম দিচ্ছে। এবং দেখেন ব্লাস্ট হওয়ার সাথে সাথে তারা গেল, মানে কালকে বিকালের মধ্যে, রাতের মধ্যে সকল প্লেনের সকল ছোট 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 অংশ, মানে যেগুলোকে বলা হয় আলামত, সকল কিছু কিন্তু তারা সরিয়ে ফেলেছে। নিরপেক্ষ তদন্তের কথা উঠছিল, সেই তদন্তের তো ধারে কাছে নেই। পুরো জায়গাটা কিন্তু তারা ক্লিয়ার করে ফেলেছে। বিকেলবেলা বললো যে রেস্কিউ করা শেষ, এখনো ডেড বডি বা কিছু নেই। তাহলে রাতের বেলা অ্যাম্বুলেন্স কার জন্য গেছে? রাতের বেলা অ্যাম্বুলেন্সে করে কি গেছে? ওই যে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চারা, তারা তো চিৎকার করে করে বলছিল যে আমরা দেখছি এক একটা ব্যাগে 7টা 8টা করে গলে যাওয়া, ভেঙে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া ডেড বডি তুলে তুলে নিয়ে যাচ্ছে। তো যখন ঘোষণাই করলো যে আর কোনো দেহাবশেষ নেই বা কোনো আহত নিহত নেই, তাহলে রাতের বেলা এরকম মানে চুপি সারে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার ব্যাখ্যা তো জনগণ চাইতেই পারে। এবং কতজন মারা গেছে, স্টুডেন্ট যারা, মানে মাইলস্টোন স্কুলের কলেজের সিনিয়র সেকশনের যারা স্বেচ্ছাসেবকের কাজ করেছে, তারাই তো এক একজন বলছে যে তারা কতজন করে দেখেছে, মানে এবং 2 ক্লাসরুম মিলে বা ক্যান্টিন মিলে কতজন সেখানে ছিল। তাদের সূত্র মতেই তো 231 জনের উপরে মারাই গেছে, মানে স্পট ডেড, আহত তো আছে। এরকম কথা যখন তারা বলছে, আমরা তো তাদের তথ্য নিয়ে বলছি, তাহলে সরকারের সে 18 থেকে 19-এর উপরে যাচ্ছে না। তো এই যে ভয়াবহতা, এই মিথ্যাচারগুলোর প্রয়োজন কি ছিল? যদি এটা নিছকই একটা দুর্ঘটনা ঘটে, তাহলে দুর্ঘটনাকে তো আপনি দুর্ঘটনার হিসেবে আপনাকে হ্যান্ডেল করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এখন দুর্ঘটনাকে আপনি অত্যন্ত গভীর ভাবে ষড়যন্ত্রের মতো করে রাগ ঢাক করে চুপি সারে কেন আপনাকে লাশের সংখ্যা, মৃতের সংখ্যা কেন কমাতে হবে? কেন লুকিয়ে নিয়ে যেতে হবে যদি এটা শুধুই মাত্র একটা দুর্ঘটনা হয়? এনএনএমএস একটা পেজ থেকে বলছিল যে দুর্ঘটনা ঘটলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সচেতন ছিল? অবশ্য তাদেরকে আমরা দোষ দিতে পারি না, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, কারণ তারা, আমরা দেখছি যে এনসিপি কে প্রোটোকল দেওয়ার জন্য এবং গোপালগঞ্জকে ধরাশায়ী করবার জন্য সাধারণ জনগণকে, আওয়ামী লীগের সমর্থকদেরকে, বঙ্গবন্ধুর সমর্থকদেরকে ধরপাকড় করবার জন্য, মারবার জন্য, গ্রেফতার করবার জন্য তারা এত ব্যস্ত, দেশে যদি এখন কেউ আক্রমণও করে তাদের দেখার সময় নেই। মানে সব, সারা পৃথিবী একদিকে, গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের লোকজন একদিকে, আর এনসিপি কে প্রোটোকল দেয়া, প্রোটেকশন দেয়া একদিকে। দেখেন প্রতিদিন এই এনসিপির পিছনে যে পরিমাণ রাষ্ট্রীয় প্রোটেকশন দিচ্ছে নিরাপত্তার নামে, যে পরিমাণ মানে নিরাপত্তা, সেনাবাহিনী, তারপরে বিজিবি, পুলিশের যে পরিমাণ সাজোয়া যান, ভারী যান ব্যবহার করছে, তাতে প্রতিদিনের আনুমানিক খরচ নাকি 3 কোটির ওপরে। তো এনসিপি ওরা কে? একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, যার যে রাজনৈতিক দলের কোনো হিসেব নিকেশ নেই। 2 দিন আগে যারা চপ্পল পায়ে দেয়া ছাত্র ছিল, আজকে তারা কোটি কোটি টাকার মালিক, আজকে তারা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর, তারা ইউনুসকে চালায়, রাষ্ট্রকে তারা চালায়। খোদ সেনাবাহিনী তাদের সেবায় নিয়োজিত, নৌবাহিনী তাদের সেবায় নিয়োজিত। বঙ্গবন্ধু কন্যার সময় তিনি তো সবাইকে কথা বলতে দিয়েছিলেন। আজকে দেখেন, আজকে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত পিটাচ্ছে।
এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল কলেজে। শিক্ষক এবং ছাত্ররা যখন বিভিন্ন টেলিভিশনে আহত নিহতের সংখ্যা বলেছেন, সে বলল কেন, সে কারণে ওই স্কুলের টিচার ছাত্রদেরকে সেনাবাহিনীর লোকজন ওইরকম একটা সিচুয়েশনে বেধড়ক পিটান। একটা যুদ্ধ প্লেন, সেটা লোকালয়ের মধ্যে, সেটার প্রশিক্ষণ চলছে এবং সেটা পড়ে গেল, পাইলট আলাদা করে প্যারাসুটে জাম্প করলেন, তারপর স্কুলে যখন পড়লো সেই লাশ, কতজন আহত নিহত, সেটা নিয়ে একটা পলিটিক্স। রক্ত দিতে গেল, রক্তের প্রয়োজন, আমাদের ছাত্রলীগের ভাইরা হামলা মামলার ঝুঁকি নিয়ে রক্ত দিতে গেলেন, সেখানে তাদেরকে আবার বিএনপির ছাত্র দলের ছেলেরা তাদেরকে আবার হামলা করলো। তারপরে হাসপাতালে জামাতের আমিরকে দেখলাম ভীষণ বড় জমায়েত নিয়ে সেখানে তিনি গেলেন। কেন তাকে ওখানে কি ভিড় করতে হবে কেন? আমরা দেখলাম একজন ডাক্তার হাত জোর করছেন, একজন লেডি ডক্টর, তিনি হাত জোর করে খুবই কান্না কণ্ঠে মানে মানে ভীষণ রিকোয়েস্ট করছিলেন যে আপনারা ভিড় করবেন না, ভিড় করবেন না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এরকম ভিড় করে গেলেন, হাত নাড়তে নাড়তে, অ্যাজ ইফ এটা একটা জনসভা, ওখানে গেলে ভোট বেড়ে যাবে। সব জায়গায় রাজনীতি করতে হবে, মানবিকতা কি নাই বাংলাদেশে? শেষ। আপনি বাচ্চাদের কষ্ট, বাচ্চাদের অবর্ণনীয় পুড়ে যাওয়া দৃশ্য আমরা যদি মানে মানবিক জায়গা, মায়ের দৃষ্টিতে দেখি, এরপরেও কিন্তু কথা আছে। তো কালকে মনে হয় নাই যে মানে আমার বাচ্চা না, আমার মনে এটা কারোরই মনে হয়নি, মানে দম বন্ধ হয়ে আসছিল এবং প্রচন্ড মাথা ব্যথা করছিল, দম বন্ধ হয়ে আসছিল, মানে নিজেকে সুস্থ মনে হচ্ছিল না, এবং ফেসবুকটা বন্ধ করতে পারছিলাম না, আবার দেখতেও পারছিলাম না। ভীষণ মানে কষ্ট পাওয়ার পাশাপাশি খুব লজ্জিত এবং অপরাধীও লাগছিল যে আমরা মানুষ, এরকম একটা সময়ে মানে অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেই মানবিকতাটুকু আমাদের ভেতর নাই। মা বাবারা কিরকম পাগলের মতো সন্তানকে করছে, আবার সন্তানরা মানে আগুনে পোড়া শরীর নিয়ে, অতটুকু ছোট ছোট বাচ্চারা মানে হেঁটে বেরিয়ে আসছে আর লোকজন সেটা ভিডিও করছে। একটা গাড়ি বা কেউ পানি নিয়ে বা কোনোভাবে কেউ সাহায্য করছে না, কিন্তু ভিডিও করছে, সবাই ভিড় করছে। মানে এটা মেনে নেওয়া যায় না কোনো কিছু। পুরো ঘটনাটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমাদের মনে হয় যে অনেকদিন আমরা এই ট্রমা থেকে বেরোতে পারবো না। সেরকম একটা অবস্থায় চিকিৎসা ব্যবস্থা বলেন, এরকম ঘটনায় যারা আহত তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে যোগাযোগ ব্যবস্থাটা তৈরি করা, অ্যাম্বুলেন্স সার্ভিসটা দেয়া, তাদের জন্য ঠিক মতো পানি সার্ভিস, পানিটা সরবরাহ করা, রক্ত সরবরাহ করা, মেডিকেল সাপোর্ট, মানে সকল কিছু মিলে মনে হলো যে রাষ্ট্র একটা বিমাতা সুলভ শুধু না, নিষ্ঠুর আচরণ করলো। মানে রাষ্ট্র জানি, দেখেন আন্দোলন করি, রাজনীতি করি, সবকিছুর ঊর্ধ্বে তো একটা সন্তান, একটা শিশু, মানে সবকিছুর ঊর্ধ্বে একটা ছোট্ট পরীর মতো, ফুলের মতো বাচ্চা। তো সেই বাচ্চাদের এরকম পোড়া শরীর নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে রাষ্ট্রের দায়িত্বহীনতা, খামখেয়ালিপনা এবং সেনাবাহিনীর যে আবারও এক ধরনের প্রচন্ডতম বলা যায় যে নজিরবিহীন ভাবে, শব্দ খুঁজে পাচ্ছি না, স্বৈরাচারী বলবো না নৃশংস বলবো, সারাদিন ধরে যা ঘটলো আর কি, আমার এখন পর্যন্ত ঘুম হয়নি। এবং যাদের সাথে কথা বলছি সকলেরই একই কথা যে এই ঘটনাটা কেন ঘটলো। ঢাকা শহরে একটা গাড়ির ড্রাইভিং শেখার জন্য দূরে যেতে হয়, যে বাবা আমি নতুন ড্রাইভার, আমি শিখছি, আমার কারণে যদি কারো কিছু হয়।
শিক্ষা উপদেষ্টা নাকি বলেছেন যে মাইলস্টোনের ঘটনার সাথে পরীক্ষার কি সম্পর্ক। মানে এদের হয়েছে কি, এরা তো আসলে বাংলাদেশের মানুষকে কখনো নিজের মনে করেন, আর ক্ষমতায় যেভাবে এসেছে কাজেই মানে ওই যে বলে না যে মেটিকুলাসলি ডিজাইন করা পরিকল্পনা, সেখানে তো লাশের পরিকল্পনা ছিল। তো সে কারণে মানুষ হচ্ছে তাদের কাছে লাশ, মানুষ হচ্ছে সিঁড়ি, মানুষকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। ছাত্রছাত্রীদের সরকার না এটা, ইউনূস তো এসে বলেছিল যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। তো আজকে ছাত্রদের সরকার, ছাত্রদের উপরে যেভাবে সচিবালয়ের সামনে আমরা আর্মি এবং সেনা পুলিশের যেভাবে বেধড়ক গুলি এবং বেধড়ক পিটানোর দৃশ্য দেখলাম, আমরা শুনতে পাচ্ছি যে 2 থেকে 3 জন মারা গেছে গুলিতে, আহত প্রায় অর্ধশতাধিক। তো ছাত্রছাত্রীদের নিয়োগ করা সরকার, ইউনূস সাহেব তো বলেছিল ছাত্রছাত্রীদের নিয়োগ। তা আমি তো বলি আসলে ইউনূস হচ্ছে গণহত্যাকারী, মবের জনক। তো তার কাছে আসলে ছাত্রছাত্রী বাঙালিরা কেউ কিছু না, সে প্রত্যেকটা মানুষকে মাথাপিছু ক্ষুদ্র ঋণের একটা বস্তু হিসেবে দেখে, কিংবা তার ক্ষমতায় যাওয়ার জন্য একটা করে সিঁড়ি। এবং উপদেষ্টাদের মধ্যে আপনি দেখেন, শিক্ষা উপদেষ্টার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় হচ্ছে আরেক উপদেষ্টা। এবং সেনাবাহিনী যে আজকে দেখেন এতগুলো বাচ্চা মারা গেল, এতগুলো বাচ্চা আহত, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবে, এগুলো একটা ইত্রামি আসলে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। বিদেশ থেকে ডাক্তার আনার যে সময় কালক্ষেপণ, এই বাচ্চাগুলো তো এখনই চিকিৎসা দরকার। বাংলাদেশে এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছেন, বার্ন ইনস্টিটিউট তো আমাদের বঙ্গবন্ধু কন্যা করে দিয়ে গেছে, ডক্টর সামন্তলাল। তার মতো একজন বিশেষজ্ঞ ডাক্তারকে কারাগারে আটকে রেখেছে। তাকে কি ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তাকে প্যারোলে হলেও তো নিয়ে আসা যায় হাসপাতালে, সেটাও করবে না, কারণ ছাত্রছাত্রীদের দরকার নাই। বিদেশ থেকে আনতে গেলে টাকা পয়সার ব্যাপার আছে, বিদেশ থেকে আনতে হবে কেন, যদি আমার ঘরেই ডাক্তার থাকে? আর বিদেশ থেকে আনা পর্যন্ত কি আমার বাচ্চারা অপেক্ষা করবে? এগুলো হচ্ছে কি আসলে এদের মধ্যে কোনো মানবিকতা তো নেই, কতগুলো তো আমরা বারবার বলছি। তারপরে বলতে চাই এরা আসলে মানুষরূপী পিশাচ হয়ে গেছে। ত্রাণের টাকা তো আমরা আজ পর্যন্ত কোনো হিসাব পেলাম না। সার্জিসটা যখন ফেনীতে গেছে, ফেনী সাংবাদিকরা প্রশ্ন করেছে যে ত্রাণের টাকাটা কই ভাই, ফেনীতে তো বন্যা এখনো চলছে। তো সার্জিসটা ওখানে বেশ হুমকি ধামকি ধমক টমক দিয়ে মোটামুটি ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে আসছে। আজকে ত্রাণের টাকা কোথায়? এখন আবার এই যে বাচ্চাদের এই যে মাইলস্টোন স্কুলকে কেন্দ্র করে এই আহত নিহতদের চিকিৎসার জন্য তাকে ভিক্ষা করতে হবে, আবার ফান্ড জোগাড় করতে হবে। কেন রে ভাই, ইসরায়েলে যখন তুমি ফান্ড দিছো তখন বাংলাদেশের বাচ্চাদেরকে ফান্ড দিতে পারো না কেন? আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে 2 টাকা কোনোদিন ইউনূস সাহেব বের করেন। একটা বদ লোক, সরি, আমার আসলে নিতে পারছি না, কি করে সে ভিক্ষার জন্য টাকা চায়, আবার তাকে টাকা তুলতে হবে? চিকিৎসার নাম নেই, কোনো কিছুর নাম নাই, সে টাকা তোলার শুধু টাকা তুলে টাকা মারতে পারবে। প্রতিদিন 3 কোটি 3.5 কোটি টাকা খরচ করতেছে এনসিপির মবের ইংলিশ গুলার জন্য। তো সেই টাকা বন্ধ করুক, ওই টাকাটা কার? ওটা তো আমার আপনার টাকা। এখন এই যে ধরেন এগুলো হচ্ছে কি যে একটা অসৎ লোক যখন জোর করে চেয়ার দখল করে, তার কাছ থেকে আসলে এগুলো আমরা তো ধরেন আমরা যখন বলি যে আমরা বিস্মিত না, তখন সবাই বলে আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করেন। ভাই, আওয়ামী লীগের রাজনীতির জন্য কথাটা বলছি না, এটা তো সত্য প্রমাণিত। এরকম বিপর্যয়ে আওয়ামী লীগের সরকার বঙ্গবন্ধু কন্যা কিভাবে হ্যান্ডেল করেছেন। 2014 সালে যখন বিএনপি জামাত মিলে আগুন সন্ত্রাস করেছে, প্রত্যেকটা বাসে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে ফেলেছে, তখন তো অগণিত হাজার হাজার আগুন সন্ত্রাসে পুড়ে গেছে মানুষ। সেটাকে সামাল দিয়েছিলেন না বঙ্গবন্ধু কন্যা, এবং এই ডাক্তারদেরকে নিয়ে এই বার্ন ইনস্টিটিউট উনি প্রতিষ্ঠা করে বহু বহু বিপর্যয় তিনি সামাল দিয়েছেন। নিজে চলে গেছেন, জড়িয়ে ধরেছেন, সারাক্ষণ নজরদারি করেছেন, বোঝা যায় ওনাকে দেখলে। ওনাকে তার এমনি এমনি মাদার অফ হিউম্যানিটি বলেন। ইউনূস কেন পারে না এসব? ইউনূসের সকল মায়া মমতা হচ্ছে এনসিপির কতগুলো জঙ্গি সন্ত্রাসীকে, কারণ তারা তাকে চেয়ারে রাখবে। এনসিপিরা তো তাকে চেয়ারে রাখবে, জামাত তাকে চেয়ারে রাখবে, এই তো।
এখন হয় কি আমরা দুর্ভাগা জাতি, যে আওয়ামী লীগকে ভালো লাগেনি, আওয়ামী লীগকে হটাও, আওয়ামী লীগকে সরাও, বঙ্গবন্ধুকে ভালো লাগেনি, যে কিছু মানে মির্জাফর গাদ্দাররা যে জুলাইতে সাধারণ মানুষের প্রতারিত করেছিল সে আবেগকে, আজকে কি হয়েছে? আওয়ামী লীগ ভালো লাগে না, এই বঙ্গবন্ধু কন্যাকে ভালো লাগে, আজকে তো ফ্রাঙ্কেনস্টাইন আসছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কোথায় হয়েছে, কি অবস্থা? আজকে যখন ছাত্রছাত্রীদেরকে আজকে তো সচিবালয়ের সামনে স্ট্রেট গুলি করছিল, আজকে যেভাবে পিটিয়েছে, এরকম পিটানো দেখে তো তখন তো আমাদের সব শিক্ষক সুশীলদের আসমান আরশ কেঁপে উঠছিল। আমাদের অভিনেতারা বলছিল যে রাতে শান্তিতে ঘুমাতে পারে না, আমাদের অভিনেত্রী বলেছিলেন এটা আমার দেশ, আমরা এই দেশের থাকবো, সংস্কার করবে। এখন ওরা কথা বলে না তো। এই যে মানে মির্জাফরে ভরে গেছে দেশটা। আর ইয়াহিয়া খান ওই 1971 সালে লারকানে পাখি শিকার করতে গিয়ে রাজাকার আলবদর আল শামস বানিয়ে দিয়ে গিয়েছিল। ওই রাজাকার আলবদর আল শামসের নাতি পুতিরাই বাংলাদেশটাকে ধ্বংস করছে। আপনি দেখেন গত জুলাইতে ওরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই জুলাইতে কি স্লোগান দিয়েছে? তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। তারপর আবার কি বললো, তার দাদা না বাবা রাজাকার, এরকম একটা কিছু স্লোগান। এখন তো স্লোগান তো স্ল্যাং হয়ে গেছে, যে জায়গায় চলে যাচ্ছে। তো বাংলাদেশটা কোথায় গেছে? আমাদের এই যে কোমলমতি শিক্ষার্থী, ছোট ছোট শিশুরা, তরুণরা, কিশোররা, তাদের মানসিকতাটা, তাদের আবেগের জায়গাগুলো দেখে নষ্ট হয়ে গেছে।